নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে কিছু ইউজফুল ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস। এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে সংসারের খরচ অনেকটাই কমে যাবে, মুশকিল কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। এছাড়াও এই টিপসগুলো ফলো করলে আপনাদের বাড়তি খরচা কিন্তু হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি নারকেল তেল। আর নারকেল তেল কিন্তু কম বেশি আমরা অনেকেই বাড়িতে এনে রাখি ব্যবহার করার জন্য। তবে এখন যেহেতু অনেকটাই শীত পড়ে গেছে, দেখবেন যখনই আমরা নারকেল তেল বের করতে যাই তখন কিন্তু বের করতে পারি না। কারণ হলো একটাই, শীতকালে কিন্তু নারকেল তেলটা অনেকটাই বসে যায়, ফলে যখনই আমাদের প্রয়োজন হয় আমরা কিন্তু নারকেল তেল ব্যবহার করতে পারি না। আমরা যদি এই বোতলটা রোদ্রের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু গলে যায়। তবে অনেক সময় যদি আমরা ভুলে যাই তাহলে কি করবেন, নিয়ে নেবেন একটা গ্লাস, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণের গরম জল দিয়ে এইভাবে করে নারকেল তেলের বোতলটাকে কিছু সেকেন্ড রেখে দেবেন। তবে অতিরিক্ত গরম জলের মধ্যে নারকেল তেলের বোতলটা কিন্তু দেবেন না, না হলে নারকেল তেলের বোতলটা গলে যেতে পারে। সামান্য একটু ঠান্ডা করার পর নারকেল তেলের বোতলটা এইভাবে করে রেখে দেবেন। কিছু সেকেন্ড রাখার পর আমি আপনাদেরকে এই নারকেল তেলের বোতল থেকে নারকেল তেল বের করেও দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আপনারা যদি নারকেল তেলের বোতলটা রোদ্রের মধ্যে দিতে ভুলে যান বা রৌদ্র না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মাছ। মাছ আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি। তবে অনেক সময় এমন হয়, আমরা যখন মাছ একটু বেশি পরিমাণে নিয়ে আসি তখন সেই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর কোনো এয়ারটাইট বক্সের মধ্যে আমরা ফ্রিজে তুলে রাখি। তবে পরে যখনই আমরা মাছটা রান্না করার জন্য ফ্রিজ থেকে বের করি, দেখা যায় মাছের মধ্যে অনেকটাই বরফ জমে যায়। এর ফলে অনেকক্ষণই কিন্তু ফ্রিজের বাইরে আমাদের মাছটা রাখতে হয়, তারপরেই কিন্তু আমরা রান্না করতে পারি। আপনারা যখনই ফ্রিজের মধ্যে মাছ রাখবেন কি করবেন, প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নেবেন। নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের লবণ। লবণটাকে মাছের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেবেন। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মাছের সাথে লবণটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়েছি একটা এয়ারটাইট বক্স। বক্সের মধ্যে আমি লবণ মাখানো মাছগুলো এইভাবে করে রেখে দেব। এবার বক্সের যে ঢাকনাটা রয়েছে সেটাকে লাগিয়ে আমি ডিপ ফ্রিজের মধ্যে এটাকে দুদিনের জন্য রেখে দেব। দুদিন পর আমি এই বক্সটাকে ফ্রিজ থেকে বের করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছটার মধ্যে কিন্তু আমার কোনোভাবে বরফ জমে যায়নি। তার কারণ হলো একটাই, মাছ যখনই ফ্রিজে আপনারা রাখবেন ভালো করে ধুয়ে তারপর কিন্তু লবণ মাখিয়ে যদি রাখেন তাহলে মাছের মধ্যে অতিরিক্ত বরফ কিন্তু জমে যাবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা সসপ্যান। আপনারা যে কোনো পাত্র এখানে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব আমি 1 গ্লাসের মতো জল। অন্যদিকে গ্যাসটাকে আমি অন করে দিয়েছি। এবার সসপ্যানটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। জলটা যখনই একটু গরম হয়ে যাবে তখন আমি নিয়েছি সামান্য পরিমাণের জোয়ান। জোয়ানটাকে হাতের মধ্যে দিয়ে একটু ভালোভাবে ঘষে তারপর এই জলের মধ্যে আমি দিয়ে দেব। আর নিয়েছি একদমই সামান্য লবণ। আপনারা এখানে কিন্তু বিট লবণও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে লবণটাকে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এই জলটাকে আমি 1 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে করে জোয়ানটা খুব ভালোভাবে জলের সাথে মিশে কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখছেন বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু এটা ফুটে গেছে, জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণ রেখে হালকা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এখানে আমি নিয়েছি একটা গ্লাস আর নিয়েছি একটা ছাঁকনি। এবার এই যে মিশ্রণটা বানিয়েছি সেটাকে আমি গ্লাসের মধ্যে ছেঁকে নেব। এবার এই যে মিশ্রণটা রয়েছে আপনারা কি কাজে ব্যবহার করবেন। অনেকেরই আছে দেখবেন খাওয়া দাওয়া একটু উল্টোপাল্টা হয়ে গেলে তাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয়ে যায়।
আর সব সময় কিন্তু সবার কাছে সব রকম ওষুধপত্র থাকে না, সব সময় কিন্তু ওষুধ খাওয়াটাও ঠিক নয়। তো ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা কিন্তু এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে নিতে পারেন। আর তারপর যদি আপনারা উষ্ণ গরম অবস্থায় এই মিশ্রণটা খেয়ে নেন, দেখবেন গ্যাস বা অ্যাসিডিটি যাই হোক না কেন আপনাদের খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু আপনাদের কমে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি একটা তেলের খালি প্যাকেট। সাদা তেল বা সর্ষের তেল যাই হোক না কেন আমরা কিন্তু কম বেশি বাড়িতে অনেকেই এনে রাখি। তবে তেলটা কোনো পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার পর এই প্যাকেটটা কিন্তু আমরা ফেলে দিই। তো ফেলে না দিয়ে আপনারা এই প্যাকেটটাকে কি কি কাজে ব্যবহার করতে পারেন তেমনি দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন তেলটি ঢেলে নেওয়ার পরেও কিন্তু তেলের প্যাকেটের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল কিন্তু এখনও রয়ে গেছে। আমরা যদি এই প্যাকেটটা ফেলে দিতাম তাহলে কিন্তু বেশ অনেকটাই তেল আমাদের নষ্ট হয়ে যেত। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আটা মাখা। আমরা রুটি, লুচি, পরোটা করার জন্য কিন্তু আমরা আটা মেখে থাকি। তো এই যে প্যাকেটটার মধ্যে তেলটা রয়েছে তার মধ্যে আমি কি করব, আটা মাখাটাকে এইভাবে করে ভরে নেব। এবার প্যাকেটের মুখটাকে হাত দিয়ে এইভাবে করে ধরে তারপর এইরকম কিছুক্ষণ করে নেব। এতে কি হবে, যে প্যাকেটের মধ্যে তেলটা রয়েছে সেটা কিন্তু আটার মধ্যেই চলে আসবে আর তেলটা কিন্তু নষ্ট হলো না। আবার লুচি বেলার সময় কিন্তু আমরা অনেকেই তেল ব্যবহার করে থাকি। এতে করে আমাদের এক্সট্রা তেলও কিন্তু আর দিতে হলো না আটা মাখার মধ্যে। আমি বের করেও দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তেলটা কিন্তু খুব ভালোভাবে আটা মাখার মধ্যে লেগে গেছে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। এই যে প্যাকেটটা রয়েছে তেলের, এটাও কিন্তু আমি ফেলে দেব না, আরও একটা কাজে ব্যবহার করব। এখানে নিয়েছি একটা কাঁচি। কাঁচির সাহায্যে বাকি যে প্যাকেটের তিনটে দিক রয়েছে সেই দিকটাও কিন্তু এইভাবে করে আমি কেটে নেব। আর দেখতেই পাচ্ছেন তেলের প্যাকেটটা কিন্তু কেটে নিয়েছি আর এখন কিন্তু দুটো হয়ে গেছে। এবার এই প্যাকেটটাকে আমি মুড়িয়ে নেব, তারপর আরও একবার এইভাবে করে কেটে এটাকে চারটে করে নেব। আর দেখতেই পাচ্ছেন একটা টুকরো এখান থেকে নিয়ে তারপর এইভাবে করে আমি মুড়িয়ে দিচ্ছি। কাজটি আমি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার নিয়ে নেব আমি কাঁচি। কাঁচির সাহায্যে এইভাবে সাইড থেকে আমি এরকমভাবে কেটে নেব। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা গোলাকারের মতো হয়ে গেছে। একইভাবে বাকি যে আরও তিনটে টুকরো রয়েছে সেই টুকরোও কিন্তু একইভাবে আমি একটা গোলের মতো বানিয়ে নেব। একদমই যে গোলাকার করতে হবে তা কিন্তু নয়, যতটা সম্ভব আপনারা এইভাবে করে গোল করে নেবেন। পাচ্ছেন বন্ধুরা, চারটে যে প্লাস্টিকের টুকরো ছিল আমি কিন্তু যতটা সম্ভব গোল করে নিয়েছি। এখান থেকে একটা প্লাস্টিকের গোলাকার টুকরো নিয়েছি, একটা ধূপ জ্বালিয়ে এইভাবে করে আমি বেশ কিছুটা ফুটো করে নেব। আপনারা চাইলে কোনো তারের সাহায্যে বা কাঁচির সাহায্যে ছোট ছোট টুকরো করে নিতে পারেন। একইভাবে বাকি যে প্লাস্টিকগুলো রয়েছে তার মধ্যেও কিন্তু আমি ফুটো করে দেব। তো এখন কিন্তু আমার একটা প্লাস্টিকেরই প্রয়োজন, বাকিগুলো আমি রেখে দেব পরে ব্যবহার করার জন্য। সিঙ্কের মধ্যে দেখবেন যে বাসনপত্রগুলো ধোয়ার জন্য রাখি, অনেক সময় খাবারের টুকরো থেকে যায় আর আমরা কি করি, কিচেন সিঙ্কের মধ্যে কিন্তু এই বাসনপত্রগুলো ধোয়া জল ঢেলে দিই। এর ফলে কি হয়, সিঙ্কের যে ছিদ্রটা থাকে তার মধ্যে কিন্তু খাবারের টুকরোগুলো আটকে যায়। আবার অনেক সময় কিচেন সিঙ্কে এর ফলে অনেকটাই জল জমে যায়, অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তখন মিস্ত্রি ডেকে এই জায়গাটি পরিষ্কার করার পরেই কিন্তু আমরা সিঙ্কটাকে ব্যবহার করতে পারি। তো তার একটা টিপস আপনাদের কাছে আমি শেয়ার করছি। আমাদের সকলেরই বাড়িতে কিন্তু তেল এমনকি দুধের প্যাকেট থাকে। তো আপনারা এইভাবে করে যদি একটা বানিয়ে নেন আর তারপর আপনারা কি করবেন, কিচেন সিঙ্কের মধ্যে এইভাবে করে রেখে দেবেন। এবার যখনই আপনারা বাসনপত্র ধোবেন তার আগে যদি এইভাবে করে ঢেলে দেন, দেখবেন খাবারের টুকরোগুলো কিন্তু কোনোভাবেই সিঙ্কের ছিদ্রের মধ্যে আটকে যাবে না। যেটুকু খাবারের টুকরো থাকবে তা কিন্তু প্লাস্টিকের মধ্যেই আটকে থেকে যাবে আর একদম ছোট খাবারের টুকরোগুলো কিন্তু ছিদ্র দিয়ে খুব ভালোভাবে সিঙ্কের মধ্যে চলে যাবে। আর তারপর আপনারা এই যে প্লাস্টিকটা রয়েছে এখান থেকে তুলে খাবারের টুকরোগুলো ডাস্টবিনে ফেলে দেবেন। পরে আবারও কিন্তু এই প্লাস্টিকটা এই সিঙ্কের মধ্যে দিয়ে রেখে দেবেন।
তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি একটা আলুর টুকরো। আলু সাধারণত আমরা রান্না করার জন্য ব্যবহার করে থাকি, তবে রান্না করা ছাড়াও কিন্তু এই আলু আমরা আরও অন্য কাজেও ব্যবহার করতে পারি। এখানে একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি এইভাবে করে ঘষে নেব। পুরো আলুটা কিন্তু আমার লাগবে না, এখান থেকে অর্ধেকটা মতো আলু আমার লাগবে। তো দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু আমার ঘষে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এখানে কিন্তু আলুটা গ্রেট না করে থেঁতো করে নিতে পারেন। তো এই আলুটা আপনারা কি কাজে ব্যবহার করবেন? রান্না করার সময় অনেক সময় দেখবেন হাতের মধ্যে গরম লেগে যায়, এমনকি হাত পুড়ে যায়, ফোসকাও কিন্তু পড়ে যায়। আর তখন কিন্তু যদি আমাদের হাতের কাছে কোনো রকমের ওষুধপত্র বা মলম না থাকে, তখন কিন্তু আপনারা এই কাজটি অ্যাপ্লাই করতে পারেন। যে আলুটা গ্রেট করে রেখেছি, যে জায়গার মধ্যে আপনাদের গরম লেগে যাবে বা পুড়ে যাবে, এইভাবে করে কিছুক্ষণ রেখে দেবেন। আর আপনারা চাইলে এখানে কিন্তু একটা কাপড়ের টুকরো বেঁধে রেখে দিতে পারেন। দেখবেন যে জ্বালাটা পোড়ার পর করে সেই জ্বালা করবে না, এমনকি ফসকাও কিন্তু পড়বে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা নেল পলিশ। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি নেল পলিশ পরতে পছন্দ করি, তবে যখনই আমরা নেল পলিশ পরি, নেল পলিশ পরার পর দেখবেন অনেক সময় কি হয়, আমরা যখনই নেল পলিশের ঢাকনাটা লাগিয়ে দিই, লাগার পর দেখা যায় নেল পলিশের বোতলের মুখের সাইডে কিন্তু অনেকটাই নেল পলিশ লেগে থাকে, যার কারণে নেল পলিশটা শুকিয়ে গেলে ঢাকনাটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যায়। তারপর যখনই পরার জন্য আমরা নেল পলিশের ঢাকনাটা খুলতে যাই, কোনোভাবে খুলতে পারি না, তাই ঢাকনাটা টাইট হয়ে বসে যায়। তো তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। যখনই আপনারা নেল পলিশ পরে নেবেন, কি করবেন, নেল পলিশের বোতলের মুখটা তুলো বা কোনো কাপড়ের টুকরো দিয়ে এইভাবে করে পুছে দেবেন যদি নেল পলিশ লেগে থাকে। আর নিয়ে নেবেন ভেসলিন। এখান থেকে সামান্য পরিমাণের ভেসলিন আমি নেল পলিশের বোতলের মুখের সাইডে লাগিয়ে দেব। এর জায়গায় আপনারা নারকেল তেল অথবা বডি লোশনও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর ঢাকনাটা আমি লাগিয়ে নেব। এরপর দেখবেন যখনই আপনারা নেল পলিশের ঢাকনাটা খুলবেন, কোনোভাবেই টাইট হয়ে বসে যাবে না, খুব ভালোভাবে কিন্তু খুলতে পারবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে রসুন। রসুন আমরা রান্না বান্নাতে কম বেশি কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকি, তবে অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়িতে যদি আত্মীয় স্বজন চলে আসে বা কোনো কারণবশত যদি আমাদের এক্সট্রা রান্না করতে হয়, তখন কিন্তু বেশ অনেকটাই পরিমাণের রসুনের খোসা আমাদের ছাড়াতে হয়। তবে অনেকটাই রসুনের খোসা ছাড়াতে যেমন অনেকটাই সময় লাগে, ঠিক সেরকমই অনেক সময় দেখা যায় আমাদের নখের মধ্যে ব্যথাও কিন্তু হয়ে যায় রসুনের খোসা ছাড়াতে গিয়ে। এটাই পরিমাণে রসুনের খোসা ছাড়াবেন, তার আগে রসুনের কোয়াগুলো প্রথমে আলাদা করে নেবেন। এবার নিয়েছি আমি এখানে একটা প্লাস্টিকের মধ্যে রসুনের কোয়াগুলো এইভাবে করে আমি দিয়ে দিলাম। এবার এই যে প্লাস্টিকটা রয়েছে আপনারা এইভাবে করে ধরে নেবেন। দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি একটা চিরুনি, আর এই ধরনের দেখতেই পাচ্ছেন তলার সাইডে একটু বর্ডার দেওয়া রয়েছে, সেই চিরুনি নিয়ে এইভাবে করে আপনারা কিছুক্ষণ আঘাত করে নেবেন। আর তারপর কি করবেন, এই যে প্লাস্টিকটা রয়েছে হাতের মাঝখানে এইভাবে করে রেখে কিছুক্ষণ ঘষে নেবেন। তারপর আবারও চিরুনিটা নিয়ে এইভাবে করে বেশ কিছুক্ষণ আঘাত করে নেবেন। যদি এখানে চিরুনি ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিয়ে নেবেন এই ধরনের একটা কাঁটা চামচ, আর অবশ্যই কিন্তু একটু ভারী ধরনের নেওয়ার চেষ্টা করবেন। তারপর এইভাবে আপনারা করে নেবেন। এরা ডাবু, হাতা বা চামচের সাহায্যেও কিন্তু এই কাজ করে নিতে পারেন। আমি যেহেতু চিরুনির সাহায্যে করেছি, সেক্ষেত্রে আবারও চিরুনির সাহায্যে এরকম কিছুক্ষণ করার পর আমি আপনাদেরকে রসুনটা এখান থেকে বের করেও দেখিয়ে দেব। আর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা প্লেট নিয়েছি। এবার এই যে রসুনগুলো রয়েছে এখান থেকে বের করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা রসুনের মধ্যে খোসাগুলো কিন্তু আলাদা হয়ে গেছে।
এবার নিয়ে নেব এখানে একটা পাত্র, এর মধ্যে যে রসুনগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে সেগুলো আপনাদেরকে তুলেও দেখিয়ে দিচ্ছি। আর এক দুটো রসুনের গায়ে যে খোসাটা লেগে রয়েছে সেটা হাত দিয়ে তুললেই দেখবেন খুব সহজেই কিন্তু ছেড়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা আশা করছি রসুনের খোসা ছাড়ানোর এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।